আওয়ামী লীগের মিছিল বন্ধের নির্দেশনা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশ নীরব থাকলেই ব্যবস্থা। শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির জন্য পুলিশের চিঠি, ইন্টারপোলে আবেদন। রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কারে জোর নাহিদ ইসলামের, 129টি প্রস্তাবে একমত এনসিপি। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে পদক্ষেপ না নিলে বিপদ দেখছেন বিএনপি মহাসচিব, দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্ধারণের আহ্বান। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছি সঞ্চারী মতিত্তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছি পুরো খবরে। ভবিষ্যতে আওয়ামী লীগ যেন আর মিছিল করতে না পারে, আইনশৃঙ্খলা বাহিনীকে সেই নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের আওতাধীন বিমানবন্দর, উত্তরা পশ্চিম, তুরাগ ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে একথা জানান তিনি। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আওয়ামী লীগের মিছিল দেখিয়ে যেসব পুলিশ সদস্য নীরব থাকবেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চেষ্টা চলমান আছে জানিয়ে বলেন, যেসব পুলিশ সদস্য বদলির পরও কর্মস্থলে যোগ দেননি তাদের ছাড়া দেয়া হবে না। নিচের সারির পুলিশ সদস্যদের সুবিধায় একই বিভাগে বদলির চিন্তাও করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যেহেতু মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নাই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটারে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সহ 12 জনের নামে রেড নোটিশ জারির আবেদন জানিয়ে ইন্টারপোলে চিঠি দিয়েছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। 3 ধাপে করা হয়েছে এই আবেদন। রেড নোটিশ জারির আবেদনের তালিকায় শেখ হাসিনা ছাড়াও নাম রয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির বৈঠক চলছে। বৈঠকে 129টি প্রস্তাবে একমত হয়েছে এনসিপি। এর আগে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার চান তারা, কোনো দলকে ক্ষমতায় বসানোর ইচ্ছা নেই। এছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলুপ্ত করে এনসিপি নতুন বন্দোবস্ত চায় বলেও জানান তিনি। এ সময় কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, এনসিপি নেতারা স্বৈরশাসককে পালাতে বাধ্য করেছে, জাতি তাদের সেই অবদান স্মরণ করবে। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে বারবার পর্যদুস্ত করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে, রাষ্ট্রকে এক দল বা একক ব্যক্তির ক্ষমতা কেন্দ্রে পরিণত করা হয়েছিল। সংস্কারের মাধ্যমে তা ফিরিয়ে আনা হবে বলেও জানান ডক্টর আলী রিয়াজ। এখন আমাদের কাজ সকলে মিলে যেন আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে পারি, যেন বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ফেরত না আসে, যেন বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো স্থায়ী রূপ নেয়, এবং যেন মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, যেন গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা এবং সমস্ত রকম নিপীড়ন আমরা মোকাবেলা করতে পারি, তার যেন সেই ব্যবস্থাগুলোকে আমরা অপসারণ করতে পারি। নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসলে প্রতিষ্ঠা করতে চাই। অর্থাৎ জুলাই গণ অভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং
কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণ অভ্যুত্থানে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপের বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে সামনে বিপদ দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি। পাশাপাশি শ্রমজীবী, পোশাক কর্মী ও কৃষিতে গুরুত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, তাহলেই দেশ আরও সমৃদ্ধ ও উন্নত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নয়, দেশের ভবিষ্যৎ নিজেদেরই নির্মাণ করতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। এছাড়া গণতন্ত্রের কোনো বিকল্প নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটি চাপিয়ে দেওয়ার বিষয় নয়, এর চর্চা করতে হবে। গণতন্ত্রের কোনো বিকল্প নেই এবং গণতন্ত্রকে চাপিয়ে দেওয়া যায় না। ইট ক্যানট বি ইম্পোজড। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, এটাকে চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সেই জায়গাগুলোকে খোলা রাখতে হবে। রাজশাহীর তালাইমারীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদে বাবা আকরাম হোসেনকে হত্যার ঘটনায় প্রধান আসামি সহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সকালে রাজশাহী র্যাব 5-এর সদর দপ্তরের সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যা মামলা দায়েরের পর থেকে আসামি ধরতে কাজ করছিল র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে নওগাঁ সদর থানায় রায়পুর থেকে প্রধান আসামি নান্টু ও তার সহযোগী খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারেও চলছে অভিযান। গত 16 এপ্রিল আকরাম হোসেনের মেয়েকে উত্ত্যক্তের ঘটনায় প্রতিবাদ করতে গেলে নান্টু ও তার সহযোগীরা বাবা ও ভাইকে মারধর করে। এক পর্যায়ে বাবা আকরাম হোসেন মারা যান। পরদিন নিহতের ছেলে 4 জনের নাম উল্লেখ করে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। তাদের পরিচিত একজন ভ্যান চালকের সহায়তা নিয়ে নওগাঁতে চলে যায় এবং এই ভ্যান চালক অপরাধীদেরকে তার বাড়িতে রাখে না, তার বাড়ির পাশেই পরিত্যক্ত একটি বাড়িতে লুকিয়ে রাখে। তো আমাদের একাধিক টিম ঘটনার দিন থেকে শুরু করে কন্টিনিউ তাদেরকে চেস করতে থাকে এবং পরবর্তীতে সেই পরিত্যক্ত বাড়ি থেকে আমরা তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হই। নিখোঁজের প্রায় 14 ঘন্টা পর উদ্ধার হলো 6 মাসের শিশু সেহরিশের মরদেহ। চট্টগ্রামের চাক্তাই খাল থেকে শিশুটিকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। শুক্রবার রাতে কাপাসগোলায় নবাব হোটেলের পাশের নালায় রিকশা উল্টে শিশুটি নিখোঁজ হয়। তবে অক্ষত রয়েছে রিকশায় থাকা শিশুটির মা ও দাদি। চট্টগ্রাম নগরীর চকবাজার কাপাসগোলায় নালায় পড়ে নিখোঁজ হয় শিশু সেহরিশ। এরপর টানা উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল 10টার দিকে হিজরাখাল থেকে 6 কিলোমিটার দূরের চাক্তাই খালে শিশুটির মরদেহ শনাক্ত করে স্থানীয়রা। পরে তাদের সহায়তায় ফায়ার সার্ভিস ও নৌবাহিনী গিয়ে মরদেহ উদ্ধার করে। বাচ্চাটার 8 দিল, 8টা এরকম টাকা এরপর আমরা গেছি। আমি ভাবছিলাম যে এটা পুতুল, বাচ্চা না। তখন সবাই যখন বলতেছে পুতুল পুতুল, আমি তো না পুতুল না, এটা বাচ্চার মতোই লাগতেছে, স্পষ্ট বাচ্চার মতো লাগতেছে। আমি নিচে নামে দেখি রাত 12:30 থেকে উদ্ধার কার্য চালিয়েছি এবং এখন আলহামদুলিল্লাহ বাচ্চাটা পাওয়া গেছে। এখন পরবর্তী ফর্মালিটি যারা আমাদের পুলিশ প্রশাসন আছেন ওনারা চাক্তাই খাল চামড়া গুদামের পাশে যে খালটা আছে এখান থেকে ডেড বডিটা পাওয়া গেছে। নগরের উন্মুক্ত খাল নালা সুরক্ষিত থাকলে প্রাণহানির ঘটনা কমতো বলে জানায় নগরবাসী। খাল ও নালার চারপাশ সুরক্ষিত রাখার দাবি জানান নগরবাসী। সেফটি রেলিং সিস্টেম থাকলে বাচ্চাগুলা অন্তত সেফটি খেলাধুলা করে। আমাদের এলাকায় অনেক ছোট ছোট বাচ্চা, এরা খেলাধুলা করে, অনেকবার পড়ছে খালে বাচ্চা। শুক্রবার রাতে হিজরা খালের নালায় রিকশা সহ পড়ে যায় শিশুটির মা ও দাদি। তাদের উদ্ধার করা হলেও শিশুটি পানির স্রোতে নিমেষে হারিয়ে যায়। এ নিয়ে গত 8 বছরে নগরীর খাল ও নালায় পড়ে 14 জনের মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শর্ত শিথিল করে কমলাপুর কন্টেইনার ডিপো পরিচালনায় ঠিকাদার নিয়োগে দরপত্র চেয়েছে চট্টগ্রাম বন্দর। এতে একক আধিপত্য ভেঙে পরিবহন সরবরাহে প্রতিযোগিতা তৈরি হবে মত আইসিডি মালিকদের। তবে এতে অনভিজ্ঞরা কাজ পেলে আমদানি রপ্তানিতে জটিলতার শঙ্কাও করছেন অনেকেই।
ঢাকার কমলাপুর ইনল্যান্ড কন্টেইনার ডিপো 1987 সালে প্রতিষ্ঠার পর থেকে এর পরিচালনায় ছিল চট্টগ্রাম বন্দর। তবে 2013-তে দায়িত্ব পায় বেসরকারি প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক। 10 বছরের সেই চুক্তি শেষে 2023 সালে 18 জুন নতুন করে চাওয়া হয় দরপত্র। তবে তখন অভিযোগ উঠে সাইফ পাওয়ারটেককে সুবিধা দিতেই জুড়ে দেওয়া হয়েছে নির্দিষ্ট অভিজ্ঞতার শর্ত। রাজনৈতিক পালাবদলের পর আহ্বান করা দরপত্র প্রথম দফায় বাতিল হয় অংশীজনদের আপত্তিতে। সম্প্রতি নতুন করে দরপত্র চেয়ে কর্তৃপক্ষ বলছে এবার সমান সুযোগ নিশ্চিতে শর্ত শিথিল করা হয়েছে। বিভিন্ন স্টেক হোল্ডারদের চাহিদার প্রেক্ষিতে বা যারা বিডার তাদের চাহিদার প্রেক্ষিতে এটার স্পেক কিছুটা সংশোধন হয়েছে। এখন সবার জন্য এটা ওয়াইড করা হয়েছে। বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, রেল ওয়াগন থেকে কন্টেইনার হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতার শর্তটি রাখা হয়েছিল দরপত্র থেকে তাদের দূরে রাখতে। তবে সাইফ পাওয়ারটেকের দাবি, অনভিজ্ঞ ঠিকাদারদের কারণে বন্দরে স্থবিরতা তৈরি হবে। বিগত সময়ে যে অবডকগুলোকে এই দরপত্রে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বা কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়াতে তারা যে বাদ পড়ে গেছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং এটা আমরা মনে করি যে শিপিং লজিস্টিক্স সেক্টরের সবচেয়ে বড় অ্যানোমালি। ইনএক্সপেরিয়েন্স কোম্পানি যদি আসে তাহলে এটা হচ্ছে কি ঢাকাতে এটা হচ্ছে মেইন হাব এক্সপোর্ট ইম্পোর্টের, এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এটা কিন্তু আগেও একবার এরকম ধরনের ঘটনা ঘটেছিল। এটা তো একটা খুব স্পেশালাইজড জব এবং এখানে প্রপার এক্সপেরিয়েন্সড কোম্পানিগুলোকে মূল্যায়ন করা উচিত। কমলাপুর আইসিডিতে বছরে হ্যান্ডলিং হয় প্রায় 80,000 কন্টেইনার। গত বছর 39,211 কন্টেইনারে আমদানি এবং 40,796 কন্টেইনারে হ্যান্ডলিং হয়েছে রপ্তানি পণ্য। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রোববার সারা দেশে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে 6 দফা দাবিতে আন্দোলনরত কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষে এই ঘোষণা দেন। এ সময় দাবির পক্ষে নানা স্লোগানও দেন তারা। বেলা 11টার দিকে ইনস্টিটিউটের মূল গেটের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন শুরু করেন। এ সময় তারা কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনারও প্রতিবাদ জানান। এদিকে সরকারি চাকরিতে বিএসসি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের প্রতি বৈষম্য, পলিটেকনিক শিক্ষার্থীদের অযৌক্তিক অন্যায্য দাবির প্রতিবাদে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে চলছে মানববন্ধন। দুপুর 1টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নিয়েছে বুয়েটের শিক্ষার্থীরা। এ সময় তারা 3 দফা দাবি পেশ করেন। গত বুধবার ল্যাব সহকারীদের জুনিয়র ইনস্ট্রাক্টর পদোন্নতি বাতিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 10ম গ্রেডে নিয়োগ, কারিগরি সেক্টরে টেকনিক্যাল জনবল নিয়োগ সহ 6 দফা দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বৈঠকে ডাকার পর আমাদের দাবিগুলো পূরণ হচ্ছে না। আমরা আর এসি রুমে আর বৈঠকে বসতে রাজি নয়। আমরা আমাদের দাবি বাকি পূরণ করতে গিয়ে রাস্তা থেকে উঠবো ইনশাআল্লাহ। স্টাফ ইন্সপেক্টরদের পদোন্নতির যে অবৈধ রিট আছে সেটা অনতিবিলম্বে বাতিল করতে হবে। যারা এই মামলার সাথে যুক্ত তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। 21 সালে রাতের আদালতে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আন্দোলনের নামে সংবিধান পরিপন্থী হঠকারী দাবি দেওয়া না করে যৌক্তিক আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান এবং শিক্ষা ও উন্নয়নের পথ তৈরি করার জন্য আন্দোলনরত ডিপ্লোমা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি। কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য সমমান পদ তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে না। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক জসিমউদ্দিন ও সদস্য সচিব সাইদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। দুজনকেই গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীরা জানায়, শুক্রবার বিকেলে ক্যাম্পাস থেকে বের হলে একদল সন্ত্রাসী শহরের মডেল স্কুলের সামনে এই হামলা চালায়। হামলার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানায় ভুক্তভোগীরা। এ ঘটনায় মামলা হবে কিনা সেটি প্রক্টরের মাধ্যমে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আহতরা। মিরপুর চিড়িয়াখানায় বাঘ বেড়ে এখন 11টি, তবে সেখানে নেই এদের রাখার জায়গা। তার উপর কঠিন হয়ে পড়েছে জোড়া মেলানো। অন্যদিকে একই পরিবারে জন্ম বলে বেশি দিন বাঁচানো কঠিন আফ্রিকা থেকে আনা জিরাফকে। তাই গাজীপুর সাফারি পার্ক, রংপুর ও চট্টগ্রাম চিড়িয়াখানার সঙ্গে এসব বিনিময় করতে চায় কর্তৃপক্ষ।
দুর্জয় অবন্তিকার মৃত্যুর পর বেলির ঘরে আরও একজোড়া বাঘ শাবক, শাপলা ও পদ্ম, বয়স 1 বছর। এরই মধ্যে মানিয়ে নিয়েছে খাঁচার পরিবেশ। মিরপুর জাতীয় চিড়িয়াখানায় একমাত্র অ্যালবিনোটির বয়স 2 বছর। এই চিড়িয়াখানায় একে নিয়ে 3 বছরে বাঘ শাবক জন্মেছে 7টি, তবে নারী 2 আর পুরুষ 5টি বলে মেলানো যাচ্ছে না জোড়া। অন্যদিকে সব মিলে এখন বেঙ্গল টাইগারের সংখ্যা 11টি, যাদের রাখার মতো সুব্যবস্থা এখানে নেই। এইখানে আমাদের যেহেতু মেল বাচ্চা বেশি, আমরা মেল ফিমেল যে কটা জোড়া মেলানো যায় জোড়া মেলাবো। আর আমাদের এখান থেকে আমরা রংপুর চিড়িয়াখানাকে কিন্তু আমরা অ্যানিমাল দেওয়ার একটা পরিকল্পনা করছি। আমাদের দেশে চিড়িয়াখানার সংখ্যা বা এই ধরনের প্রতিষ্ঠানের সংখ্যাও খুব কম। এটা যদি আমাদের বেশি থাকতো তাহলে এক্সচেঞ্জ করার একটা সুযোগ তৈরি হতো। এদিকে 10 বছর আগে আফ্রিকা থেকে আনা হয়েছিল 2 জোড়া জিরাফ, এখন তারা বেড়ে 7টি। একই পরিবারে প্রজনন বলে নতুন শাবক জন্মাচ্ছে না, তাই কয়েকটিকে নেয়ার পরিকল্পনা গাজীপুর সাফারি পার্কের একমাত্র জিরাফের কাছে। দেয়া হবে রংপুর, চট্টগ্রাম চিড়িয়াখানাকেও। আমাদের এখানে যে জিরাফ মানে বাচ্চা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে বড় করার যে বিষয়টা, এই জায়গাটিতে আমাদের একটু সমস্যা আছে। আমাদের রংপুর চিড়িয়াখানাটাকে স্ট্যান্ডেন করা, আমাদের এখন যে চিটাগং চিড়িয়াখানা আছে সেই চিড়িয়াখানার সাথে আমাদের বিনিময় বাড়ানো, এইভাবে আমরা বিভিন্ন স্পিসিসের যে ইনব্রিডিং প্রবলেমগুলো আছে সেগুলো দূর করার চেষ্টা করছি। প্রাণীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত না হওয়ায় আন্তর্জাতিক সংস্থা ওয়াজার সদস্য হতে পারছে না বাংলাদেশ। তবে আধুনিকায়নের প্রস্তাবিত প্রকল্প পাশ হলে খুলতে পারে সে দরজা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। নিষিদ্ধের 6 মাস পরেও বাজার সয়লাভ পলিথিনে, বিকল্পে খরচ বেশি, বাড়ছে না আগ্রহ। ব্রহ্মপুত্র নদে মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি, বিষাক্ত উপাদান ঢুকছে মানব শরীরে। প্রায় 6 মাস আগে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হলেও কোথাও তা মানা হচ্ছে না। কাঁচা বাজার থেকে বিপণী বিতান সব জায়গায় দেদার ব্যবহার হচ্ছে পলিথিনের। ক্রেতা বিক্রেতারা বলছেন সহজ বিকল্প না থাকায় পলিথিন ব্যবহারে বাধ্য হচ্ছেন তারা। পরিবেশের ক্ষতি বিবেচনায় অন্তর্বর্তী সরকার গত 1 অক্টোবর থেকে সুপার শপ ও 1 নভেম্বর থেকে কাঁচা বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে। অভিযান চালানো হয় বাজার কারখানায়, তবে নিষেধাজ্ঞা সত্ত্বেও পলিথিনের ব্যবহার বন্ধ হয়নি। অভিযান চালাতে গিয়ে কোথাও কোথাও বাধার মুখেও পড়তে হয়েছে। বাজারে প্রায় সব পণ্যই বিক্রি হচ্ছে পলিথিন ব্যাগে। বেশ সস্তা বলে একে বেছে নেন বিক্রেতারা। ক্রেতাদেরও গুনতে হয় না বাড়তি খরচ। কাগজ, কাপড় বা পাটের ব্যাগে খরচ বেশি হওয়ায় এগুলো ব্যবহারে আগ্রহী নন কেউ। এটা বন্ধ হওয়া উচিত, কিন্তু বিকল্প না থাকলে তো বন্ধ করা যায় না। এটা বিকল্প যদি কোনো ব্যবস্থা থাকতে তাহলে এটা বন্ধ হয়ে যেত। অলরেডি বিক্রি হচ্ছে কিন্তু তুলনামূলক আগের চাইতে কম। এখন অনেকে পরিমাণ কমাই দিছে, তো অনেকে বিকল্প খুঁজতেছে, তো আমরাও দেখতেছি কিন্তু পাচ্ছি না বিকল্পটা। আমরাও সচেতন, বাট তারপরেও তো পরিবার পরিস্থিতির সাথে সেটা সংগতি আমরা করতে পারতেছি না। হাতে গোনা কয়েকটি সুপার শপ কাগজ, কাপড় ও পাটের তৈরি ব্যাগ দেয় ক্রেতাকে। এজন্য ক্রেতাকে গুনতে হয় 8 থেকে 20 টাকা পর্যন্ত। খরচ কমাতে উৎসাহিত করা হচ্ছে এসব ব্যাগ বারবার ব্যবহারে। পলিথিনের উৎপাদন ও ব্যবহার কমাতে পরিবেশ অধিদপ্তর, পাট অধিদপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী ও সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যোগে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্লাস্টিকের পণ্য ব্যবহারের প্রতি মানুষের যে আগ্রহ রয়েছে তার বিকল্প মানুষের হাতে আমরা দিতে পারি নাই, এবং যে অভিযানগুলো পরিচালনা করা হয়েছে সেগুলো সিগনিফিকেন্ট না, টেকসই না, এবং পদ্ধতিগত ভুল রয়েছে, যে কারণে প্লাস্টিকের ফেজ আউট আমরা করতে পারিনি। 2002 সালে প্রথম পলিথিন ব্যাগের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু এত বছরেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে জায়গা করে নিতে পারেনি অন্য কোনো উপকরণ। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পলিথিনের বিকল্প হিসেবে দ্রুত বাজারে আসছে পাটের তৈরি ব্যাগ, যা ভর্তুকি দিয়ে জনসাধারণের কাছে বিক্রি করবে সরকার। সেই সাথে স্ট্র, কটন বার ও কলম তৈরিতে প্লাস্টিকের ব্যবহার বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার হলে প্লাস্টিক দূষণ বন্ধে করণীয় সংক্রান্ত এক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান,
পলিথিন বন্ধে ব্যবসায়ীদের ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না। তাদের কারখানায় অভিযান চালাতে গেলে সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে। তাই পাট মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে পাটের তৈরি পলি ব্যাগ ও চটের ব্যাগ ব্যবহার করা হবে। তিনি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলেন, পণ্যের মোড়কে প্লাস্টিক পলিথিন ব্যবহার করা বন্ধ করতে হবে। প্রাথমিকভাবে স্ট্র, কটন বার ও কলম তৈরিতে প্লাস্টিক ব্যবহার বন্ধে প্রতিষ্ঠানগুলো সম্মত হয়েছে। পাট মন্ত্রণালয়ের সাথে মিলে আমরা বেশ বড় পরিমাণের পাটের ব্যাগ প্রস্তুত করব। এই পাটের ব্যাগটা আমরা সাপ্লাই দেব সাবসিডাইজড প্রাইসে, যাতে করে 40 টাকা দিয়ে একটা পাটের ব্যাগ কিনতে যে ক্রেতা যখন চিন্তা করে সেই চিন্তা থেকে সে সরে আসতে পারে। আমরা সত্যিকার অর্থেই সাবসিডাইজ রেটে একটা সাপ্লাই দিতে পারি। ময়মনসিংহের পুরনো ব্রহ্মপুত্র নদের পানি এবং সেখানকার মাছের পেটে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পেয়েছে আন্তঃরাষ্ট্রীয় একটি গবেষক দল। এখনই প্লাস্টিকের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে জলজ প্রাণী ও পরিবেশে মারাত্মক প্রভাবের কথা জানিয়েছেন তারা। বাংলাদেশ অংশের ব্রহ্মপুত্র নদের নানা নমুনা নিয়ে 2 বছর ধরে চলে গবেষণা। এতে উঠে আসে প্রতি বর্গ কিলোমিটার পানিতে 25 লক্ষাধিক ভাসমান কণা এবং তলদেশে প্রতি কেজি মাটিতে 450 কণা মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। মাছের পেটেও মিলেছে মাত্রাতিরিক্ত। এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ফর গ্লোবাল চেঞ্জ রিসার্চের গবেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য। কয়েক হাজার থেকে লক্ষ পর্যন্ত স্কয়ার কিলোমিটারে আমরা মাইক্রোপ্লাস্টিকের আপনার পরিমাণগুলো পাচ্ছি, যেটি আলটিমেটলি সমুদ্র গিয়ে পড়ছে। এবং এই যে বললাম যে মেরিন লিটার্স, যেটা মাইক্রোপ্লাস্টিকের একটি উল্লেখযোগ্য অংশ, সেখানে গিয়ে কন্ট্রিবিউট করছে। ব্রহ্মপুত্রের উজান থেকে ভাটির দিকেই প্লাস্টিকের দূষণের মাত্রা বেশি। এতে নদী, সমুদ্র, পরিবেশ প্রতিবেশ বিষাক্ত হওয়ার পাশাপাশি মাছের মাধ্যমে মাইক্রোপ্লাস্টিক চলে আসছে মানব শরীরে। আমরা গবেষণার মাধ্যমে জানতে চেষ্টা করেছি যে মানুষ কি পরিমাণ নদীর মাছ গ্রহণ করছে আর মাছের মাধ্যমে ছড়িয়ে পড়া মাইক্রোপ্লাস্টিক মানব শরীরে কতটুকু প্রভাব ফেলতে পারে। চিকিৎসকরা জানিয়েছেন, মাইক্রোপ্লাস্টিকে আক্রান্ত মাছের মাধ্যমে মানবদেহে ছড়িয়ে পড়ছে ক্যান্সার সহ জটিল নানা রোগ ব্যাধি। এই মাইক্রোপ্লাস্টিকগুলি আমাদের শ্বাসনালীর জন্য, বিশেষ করে ব্রঙ্কিয়াল অ্যাজমা, সিওপিডি, লাং ক্যান্সার এরকম মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে মানুষ পড়তে পারে। তাছাড়া এই মাইক্রোপার্টিকেলগুলি আমাদের প্রজনন ক্ষমতার উপরে বিবাহ প্রভাব পড়ে। গত 2 বছর ধরে ভুটানের 3টি নদী, ভারতের 1টি এবং বাংলাদেশের 2টি নদীর ওপর গবেষণা করে দলটি, যেখানে সবচেয়ে বেশি দূষণের তথ্য উঠে আসে বাংলাদেশের অংশে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আবহাওয়া বৈরী না হলে এবার কিশোরগঞ্জের হাওড়াঞ্চলে বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় ধান 80% পাকলেই কেটে ফেলার পরামর্শ তাদের। সরকারি ভর্তুকি পাওয়ায় দ্রুত সময়ের মধ্যে ধান ঘরে তোলার আশা কৃষকদের। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছে না বলে দাবি তাদের। কিশোরগঞ্জের 1,500 বর্গ কিলোমিটার বিস্তৃত হাওরে এখন যেদিকেই দৃষ্টি যায় সেদিকেই দেখা মিলছে পাকা ধানের। আবহাওয়া ভালো থাকায় এবার উৎপাদনও বেশ ভালো। তবে শিলাবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কায় 80% পাকলেই কাটতে হবে ধান। কৃষি বিভাগের এমন পরামর্শে প্রখর রোদ উপেক্ষা করে বোরো ধান কাটায় ব্যস্ত হাওর অঞ্চলের কৃষক। ধান কাটাই মাড়াই করে ঘরে তোলার কাজে সাহায্য করছেন কিষানীরাও। তবে ধানের ন্যায্য দাম পাচ্ছেন না বলে দাবি কৃষকদের। সরকার যে দাম দিচ্ছে এই দামে তো ব্যাপারীরা আমরা দেয় না, ব্যাপারীরা যাতে আমরা এই নাটকাই তারে সরকার যদি এই বিষয়টি একটু দেখতো তে আমাদের কৃষকের জন্য ভালো হতো। প্রতি মনে আমরা করতে হয়েছে 1100 টাকা, ওখানে আমরা বেচতেছি 950 টাকা। তো ওখানে আমরা ধানের দরটা একটু বাড়তি হইলে আমরা একটু ভালো হইলে। সরকারি ভর্তুকি মূল্যে কৃষকদের দেয়া কম্বাইন হারভেস্টারে দ্রুত সময়ে জমি থেকে ধান কেটে ঘরে তুলছেন কৃষকেরা। ধান কাটতে বস্তা বইরা একবারে বাইক নিয়ে যাচ্ছি, আমরা অল্প সময়ে ওর যাচ্ছি, বন্যা আসলেও আমরা কোনো ক্ষতি হবে না। ধান কাটার মেশিন আমাদের দেশে হওয়াতে আমাদের অনেকটাই উপকার হয়েছে। ধান মেশিনে অনেকগুলা জমি কাটে ফেলতে পারে। জেলায় 1,68,115 হেক্টর জমিতে
বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওরে হয়েছে 1,04,430 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ছাড়িয়ে যাবার আশা কৃষি বিভাগের। বোরো ফসলের অবস্থা খুবই চমৎকার, কোনো রোগ বা পোকামাকড়ের আক্রমণ একদমই নেই। আবহাওয়া যদি প্রতিকূলে না যায় তাহলে কিশোরগঞ্জ জেলায় বোরোর একটা বাম্পার ফলন হবে বলে আমরা আশা করি। জেলায় উৎপাদিত বোরো ধান থেকে চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের রায়গঞ্জে দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অগভীর নলকূপ। সেচ কার্যক্রম বন্ধ থাকায় দুশ্চিন্তায় পড়েছে প্রায় 100 বিঘা জমির চাষিরা। এদিকে এই নিয়ে হামলা হলেও আসামিরা জামিনে থাকায় নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। পুলিশ বলছে তদন্ত চলছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে সরাই হাজিপুর গ্রামের সাংবাদিক শাহিন উদ্দিনের সাথে অগভীর নলকূপ নিয়ে শামসু খানের বিরোধ দীর্ঘদিনের। 1 মার্চ শাহিনের উপর হামলা চালায় শামসু খান ও তার সমর্থকরা। দুই পক্ষের এই বিরোধ কাল হয়েছে এলাকার কৃষকের। দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এলাকার একমাত্র অগভীর নলকূপটি। এতে করে সেচ দিতে না পেরে ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এখন আমাদের এই জমা গোনান আমারও প্রায় 20-25 বিঘা জমি আছে, আবাদ শেষ হয়ে যাইতেছে। জমিতে পানি না থাকলে, আবাদ না থাকলে পেটে ভাত যাবে না, ছেলে মেয়ে লেখাপড়া করাতে পারবো না। এদিকে এই ঘটনায় 11 জনকে আসামি করে মামলা করেন শাহিনের বাবা। শামসু বাহিনীর লেখা নিবা চাই, লেখা দেওয়া নাই, আর তার লোকজন এসে আমার ছলে মারপিট করে একবার নিঘাত করে মেরেছে, ওই ধানের খেতের মধ্যে ফালা থেকে গেছে। আমার ছেলে ব্যাগ দেয় দাবিটা ধরে মারছে যে ট্যামে শহীদ। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, পারিবারিক দ্বন্দ্ব চলছে তাদের মধ্যে। আসামিরা সবাই জামিনে রয়েছে, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস তার। না, মামলা হওয়ার পরে সারেন্ডার করছে। তদন্ত দিন আছে, সকল আসামি জামিনে আছে। দ্রুত সমাধান না হলে 100 বিঘা জমির ফসল পুরোপুরি ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরান ঢাকার 2 দশকের রূপান্তর, মহল্লা সংস্কৃতির প্রাণবন্ত জীবনকে উপজীব্য করে রাজধানীতে শুরু হয়েছে মুনেম ওয়াসিফের দৃশ্য শিল্প প্রদর্শনী ক্রমশ। প্রথম দিনেই দর্শকদের মুগ্ধ করেছে এই প্রদর্শনী। 400 বছরের ইতিহাস আর ঐতিহ্য বুকে নিয়ে অসংখ্য মানুষের গল্পে প্রতিনিয়ত মিশে যাচ্ছে পুরান ঢাকা। শহরের চেনা সরুগলির প্রাণবন্ত মহল্লা সংস্কৃতি, আচার অনুষ্ঠান, উচ্ছল এক শহরের মুহূর্তবন্দি করেছেন চিত্রগ্রাহক মুনেম ওয়াসিফ। পুরনো ঢাকার এমন কতগুলো আমি বলবো প্রান্তিক জনগোষ্ঠী এবং মোর মার্জিনালাইজ যারা আছে তাদের জীবনের কথাটা উঠে আসছে। একেবারে প্রাণবন্ত জীবন্ত ছবি। ওখানে একটা ছবি দেখে মনে হলো যে ওই ভদ্রলোকের সাথে কথা বলি, এতটাই লাইভলি, অসাধারণ কাজ করেছে মনে হচ্ছে। ও এমনি একজন গুণী ফটোগ্রাফার। 20 বছর ধরে পুরান ঢাকার রূপান্তর ধরা পড়েছে তার ছবিতে। সেসব ছবি ও পুরান ঢাকার জীবনের গল্প নিয়ে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে দৃশ্য শিল্প প্রদর্শনী। এর নাম ক্রমশ। এক ক্যামেরা দিয়ে আমি প্রায় 12 বছর ছবি তুলছি। আমার দুটি পা ছিল আমার ভ্যারিয়েবল লেন্স। কাছে যেতে হলে 2 পা এগিয়ে যেতাম, দূরে যেতে হলে 2 পা পিছিয়ে যেতাম। কিন্তু এই শারীরিক উপস্থিতির বয়ান আমার প্রথম দিকের ছবিতে খুব প্রবলভাবে হাজির ছিল। মুনেম ওয়াসিফ শুধু হারিয়ে যেতে বসা স্থাপত্যকে তার শিল্পের বিষয় করেননি, তিনি হারিয়ে যেতে বসা মহল্লা সংস্কৃতির নানা অনুষঙ্গকেও তার শিল্পে ধরে রেখেছেন। এমনটাই বলছেন প্রদর্শনী দেখতে আসা শিল্পীরা। বিশাল ভিজুয়াল ল্যান্ডস্কেপটা আমি চোখে দেখছি, সেটাকে ওই ছোট্ট একটা টোনালিটির মধ্যে আনতে গেলে অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হয়, কিছু জায়গায় ছাড় দিতে হয়। এই রাখা ছাড়ার মধ্যে দিয়ে কি পাবো না সেই সিদ্ধান্তগুলি নিজে বুঝে নিতে হয়, কারণ সেটার ভিত্তিতেই কিন্তু আমি ছবিটাকে নির্মাণ করছি। রোববার বাদে প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয় এই প্রদর্শনী শেষ হবে আগামী 31 মে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজনে।